সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরও থেমে নেই হামলা। অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশ। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। কতদিন স্থায়ী হবে এই যুদ্ধ? এই যুদ্ধের পরিণতি বা কি? এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এএসএম আলী আশরাফ। জনাব আলী আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে একটু শুরুতে জানতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যের জুড়ে যে যুদ্ধটি চলছে এখন, এই যুদ্ধের আসলে আপনি পরিণতি কি দেখছেন, বা এই যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে? মধ্যপ্রাচ্যের এখন যে যুদ্ধটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আপাতদৃষ্টিতে ইরান এবং ইরানের যারা উপসাগরীয় প্রতিবেশী রাষ্ট্র আছে সেখানে ছড়িয়ে পড়ছে যুদ্ধটা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে এবং তাদের যেই এলিট ফোর্স রেভলিউশনারি গার্ড, রিপাবলিকান গার্ড, তার যে প্রধান তাকেও হত্যা করা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে পরমাণু কর্মসূচির যে ফ্যাসিলিটিস গুলো আছে সেটাকে টার্গেট করে নাতানজ ইস্পাহানে আক্রমণ করছে। কাজে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় ইরানের সরকারের পরিবর্তন বা রেজিম চেঞ্জ, আর ইরান যেন তার পরমাণু কর্মসূচিকে সমৃদ্ধ করতে না পারে এবং পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে যেতে না পারে, সেটাকে তারা পিছিয়ে দিতে চাচ্ছে। আর ইরান প্রতিশোধের হামলা চালাচ্ছে। প্রতিশোধমূলক হামলাগুলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে সেগুলোকে টার্গেট করে চালাচ্ছে। কাজে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যুদ্ধটা একটা এসকেলেশন বা ছড়িয়ে পড়ার ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ার ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এটা কতদিন স্থায়ী হতে পারে বলে আপনার ধারণা? এটা অনুমান করা কঠিন, তবে এতটুকু বলতে পারি যে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে যে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে নাকি স্বল্পমেয়াদী হবে। প্রথমত হচ্ছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আসলে কি চায়। আপাত দৃষ্টিতে ট্রাম্প বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত সবগুলো উদ্দেশ্য সাধন হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। তো অল অবজেক্টিভস বলতে উনি বোঝান দুইটা বিষয়। একটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটিস, মানে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির বা পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির যেসব গোপন আস্তানা আছে বা আপনার ফ্যাসিলিটিস আছে সেগুলোকে ধ্বংস করা, এবং খামেনি পরবর্তী একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশটাকে নিয়ে আসে। তো এখন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলেও যে বিষয়গুলোর উপর নির্ভর করবে এটা কোন দিকে মোড় নেবে বা দীর্ঘস্থায়ী হবে কিনা, সের মধ্যে কিছু আছে অভ্যন্তরীণ বিষয় ইরানের, কিছু আছে বাইরের বিষয়। অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে প্রথমত হচ্ছে দেখতে হবে যে এখানে ইরানের যেই স্টেক হোল্ডার বা অংশীজন, তার মধ্যে প্রো খামেনি আর অ্যান্টি খামেনি গ্রুপগুলোর মধ্যে কার শক্তি কতটুকু। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রো খামেনি মানে খামেনির অনুগত মিলিটারি, প্যারামিলিটারি এবং ইন্টেলিজেন্স ফোর্সের শক্তি এখন অনেকটাই বেশি, এবং ইরানের যারা জাতীয়তাবাদী, মানে যারা নাকি বাইরের শক্তির আগ্রাসনকে পছন্দ করে না, এদের সিম্পথিটাও খামেনির রেজিমের প্রতি অনেকটাই দেখা যাচ্ছে। এর বিপরীতে যারা নাকি প্রো ডেমোক্রেসি বা অ্যান্টি খামেনি মুভমেন্টের ধারক বাহক, হ্যাঁ, তাদের শক্তি কতটুকু আছে, তাদেরকে বাইরে থেকে কতটুকু রিসোর্সেস দেয়া হবে, সাপোর্ট দেয়া হবে, এবং সেটা কি পর্যাপ্ত হবে কিনা রেজিম চেঞ্জের জন্য, সেই অভ্যন্তরীণ বিষয়গুলো অনেকটাই নিয়ামক হবে। পাশাপাশি এই ইরান যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোকে হামলা করছে, সেখানে চীন এবং রাশিয়ার ভূমিকা কি হবে? তারা কি কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে শুধু, নাকি ইরানের হামলা করার জন্য যেসব সামরিক রসদ দরকার সেগুলো কিছুটা সাপ্লাই দিবে, নাকি নিজেরাও সেখানে কূটনৈতিক এবং সামরিকভাবে জড়িয়ে পড়বে? এই বিষয়গুলো উত্তরগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যুদ্ধটার গতি প্রকৃতিটা অনেকটা অনিশ্চিত। এবং পাশাপাশি এটাও জানতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস কি ট্রাম্পের এই যুদ্ধের প্রতি পুরোপুরি সমর্থন দিবে নাকি সীমিত সমর্থন দিবে, মানে তারা কি একটা সর্বাত্মক যুদ্ধের দিকে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন দেবে কিনা, মানে অথরাইজেশন ফর দ্য ইউজ অফ মিলিটারি ফোর্স। এই জিনিসটা মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে চাইবেন। নর্মালি মার্কিন প্রেসিডেন্ট 90 দিন পর্যন্ত কংগ্রেসের সমর্থন ছাড়া যে কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারেন। উনি কি ব্যাপক সমর্থন চাইবেন, কংগ্রেস কি সেটা দিবে? এই অভ্যন্তরীণ এবং বাইরের বিষয়গুলোর উপর অনেকটাই নির্ভর করবে যে মানে যুদ্ধটা কোন দিকে মোড় নেবে। পাশাপাশি এটাও জানতে হবে
ইরান কি এই তার যেই প্রক্সি ফোর্সগুলো আছে মধ্যপ্রাচ্যে, মানে ইরানের লেবাননের হেজবুল্লাহ, তারপরে আপনার ইয়েমেনের হুতি, তারপরে আপনার প্যালেস্টাইনে হামাস, এরা কি সহায়ক শক্তি হিসেবে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে কিনা, এই অনেকগুলো নিয়ামকের উপর নির্ভর করবে যুদ্ধের পরিস্থিতিটা। আরেকটা বিষয়ে ট্রাম্প বলেছেন যে আসলে এই যুদ্ধের স্থায়িত্ব 4 থেকে 5 সপ্তাহ হতে পারে এবং ইরানের যে খামেনি নিহত হওয়ার পর তাদের যে বিকল্প, তাদের সাথে তিনি খুব শিগগিরই মানে আলোচনা করবেন। এই ধরনের মানে বোঝা যাচ্ছে কি যুদ্ধটা অনেকটাই কি মার্কিন মানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত। বলা যায় সামরিক শক্তির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রর যে সক্ষমতা, হ্যাঁ, আপনার তার যেই প্রচলিত এবং অপ্রচলিত সামরিক শক্তি, হ্যাঁ, সেই দিক থেকে এটা একটা অসম যুদ্ধ। প্রথম কথা মেনে নিতে হবে সবাইকে এটা। এবং সেই অসম যুদ্ধে যখন আপনার ইসরায়েল যুক্ত হয়েছে, আমাদের জানতে হবে যে মানে মিলিটারি টেকনোলজি এবং ইন্টেলিজেন্স পাওয়ার, এই দুইটার দিক থেকে এরা খুবই আনপ্যারালেল, অসম, হ্যাঁ, এবং অপ্রতিদ্বন্দ্বী। কাজেই মানে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক নেতৃবৃন্দকে হত্যা করা এবং এবং বেছে বেছে পরমাণু কেন্দ্রে হামলা করা, পাশাপাশি সরকার বিরোধী আপনার গণতন্ত্রকামী নেতৃবৃন্দকে দেশের ভিতর এবং বাইরে সহায়তা করা, এইসব বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা এগিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এ ধরনের কাজ করতে পারে আসলে আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো বিষয়? যদি আপনি ক্ষমতার কথা বলেন করতে পারে, যদি আন্তর্জাতিক আইন এবং নীতির কথা বলেন তাহলে সেক্ষেত্রে এটার সন্দেহ আছে। কারণ মানে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করাটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কাস্টমস নর্মস এবং এটা ল। জাতিসংঘের যে সনদের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনার কোনো ধরনের হস্তক্ষেপ করা যায় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জাতিসংঘের কোনো আপনার যে নিরাপত্তা পরিষদের যেসব অনুমোদন বলি আমরা, হ্যাঁ, রেজলিউশন, সেখানে সে চায়ও নাই সেটা। সে এটাকে একতরফাভাবে ব্যাখ্যা করছে যে ইরান হচ্ছে একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু এবং এই শত্রুকে মোকাবেলা করা, পরাজিত করা এবং নিয়ন্ত্রণ করা তার দায়িত্ব। কাজে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও কিন্তু মানুষজন ডিভাইডেড এবং নৈতিকতার প্রশ্নটা বা ইন্টারন্যাশনাল রুলস এবং নর্মস এর প্রসঙ্গটা এসছে। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে ইভেন ট্রাম্পের যেই রাজনৈতিক দল রিপাবলিকানদের মধ্যেও অনেকে কিন্তু এই হামলাটাকে সমর্থন করছেন না। কাজেই ইন্টারন্যাশনাল ল এর দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই ধরনের হামলা এবং সরকার পরিবর্তনের চেষ্টা করা এবং সরকার প্রধানদেরকে টার্গেটেড কিলিংস এর মধ্যে নিয়ে আসা, এগুলো হচ্ছে মানে ডেঞ্জারাস প্রেসিডেন্টস। হ্যাঁ, আপনি যেটি বললেন মার্কিন যে মিত্র তারা বাদে ম্যাক্সিমাম দেশই আসলে এটাকে সমর্থন করছে না। আমরা তো দেখছি যে ইরানের যে দীর্ঘদিনের যে অ্যালাই রাশিয়া এবং চীন, তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা কোনো খালি প্রতিক্রিয়াই দেখছি, তাদেরকে কিন্তু আমরা এই যুদ্ধে অংশ নিতে বা ইরানকে সহায়তা করতে দেখছি না। সেক্ষেত্রে আসলে এই অশুভ যুদ্ধে ইরান কি একাই? বলা যায় ইরান একা, এবং তার সাথে হয়তো যেটা থাকবে সেটা হচ্ছে ইরানের সমর্থিত কিছু আমরা বলি প্রক্সি ফোর্সেস, হ্যাঁ, মানে নন স্টেট অ্যাক্টর বা বিভিন্ন দেশের গেরিলা গ্রুপগুলা বা রাজনৈতিক দল বা সামরিক শক্তিগুলা আছে যেগুলো আপনার ইরেগুলার ওয়ার করে আর কি, যেমন লেবানন, সিরিয়া, প্যালেস্টাইন, ইয়েমেন, এইসব দেশে। প্লাস যেটা আরো হতে পারে, যেটা আমরা হয়তো আপাত দৃষ্টিতে নাও দেখতে পারি, সেটা হচ্ছে যদি একটা ডিপলি অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট ইরানিয়ানদের মধ্যে গ্রো করে এর মধ্য দিয়ে, বা ইরানের এই শাসক গোষ্ঠীর অনুগত ব্যক্তিদের মধ্যে যদি একটা ডিপ অ্যাঙ্গার তৈরি হয়, তাহলে কিন্তু এই যে বিভিন্ন সময় যেসব চোরাগোপ্তা হামলা, সন্ত্রাসী হামলা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা তার মিত্র রাষ্ট্রগুলোতে হোক বা তার যেসব সামরিক এবং অসামরিক স্থাপনা আছে, এগুলো কিন্তু অনেক লম্বা সময়ের জন্য ভালনারেবল বা অরক্ষিত থাকবে। আমরা অতীতের অভিজ্ঞতার আলোকে বলছি এগুলা, যে ইরান হ্যাজ এ লং হিস্ট্রি অফ প্যাট্রোনাইজিং নন স্টেট অ্যাক্টরস, মানে বিভিন্ন বেসরকারি এবং যেগুলোকে আমরা সন্ত্রাসী বলি বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলি, কিংবা মার্কিন বিরোধী বিভিন্ন রাজনৈতিক যারা সক্রিয় বিভিন্ন অ্যাক্টর আছে, এদেরকে আপনার অর্থ দিয়ে, তারপরে সামরিক রসদ দিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে সাপোর্ট করার কিন্তু ইরানের একটা লম্বা ইতিহাস আছে। কাজেই সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না এর ভিতরে। কাজে ইরান একা, কিন্তু তার কিছু প্রক্সি সাপোর্ট থাকবে আর কি, বলা যায়।
মানে ইরান একা এবং তার এই প্রক্সি সাপোর্ট সেটা তো তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায় একটা অসম যুদ্ধ। তো সেই এই অসম যুদ্ধের পরিণতি কি? অসম যুদ্ধের মানে পরিণতি কি, এটা আমরা কয়েকটা সিনারিও চিন্তা করতে পারি। একটা সিনারিও হতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চায় পুরোপুরি, সেটা হচ্ছে রেজিম চেঞ্জ এবং ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটা তারা হয়তো চাবে। যদি পুরোপুরি সেটা সেটা তারা অর্জন করতে না পারে, বিকল্প সিনারিও হতে পারে আপনার ইরানের এই 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 রেজিম খামেনির পরবর্তীতে হয়তো একটা প্রো খামেনি রেজিম টিকে যেতেও পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং ইরানের যেই ব্যাপক আপনার ইতিহাস, ঐতিহ্য এবং নিউক্লিয়ার সায়েন্সের যেই ট্রেডিশন আছে, হয়তো তাদের যেসব নিউক্লিয়ার সায়েন্টিস্ট আরো আছে, তারা হয়তো যেই ক্ষতিগ্রস্ত পরমাণু ফ্যাসিলিটিস গুলোকে তারা হয়তো বা আবার পুনরুদ্ধার করতে পারেন, বা আরো আরো সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আরো বিনিয়োগ করে হয়তো তারা চেষ্টা করবেন ধীরে ধীরে ক্ষতিগুলো কাটিয়ে উঠতে। হ্যাঁ, এই দুইটা বিকল্পের কোনো একটা হয়তো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।